নিজেদের নিয়োগ দেই নাই। এখানে কালকে সকাল 11টা যত ক্যান্ডিডেট ছিল একটা না, একদম বার কাউন্সিলের ভাইবা যত কঠিন হয় তার চেয়ে কঠিন পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিয়ে আসছি আমরা। এতে 2 জন মেয়ে আর 1 জন ছেলে, এই 3 জন লেকচারার হিসেবে আসছে। প্রিন্সিপাল সংশ্লিষ্ট, ভাইস প্রিন্সিপাল আমাকে হইতে বলছিল, আমি কালকে না করে দিছি। না করার কারণ হলো আমি প্রফেসর হিসেবে জয়েন করেছি ওই কলেজে, মতিঝিলে। কেননা বিধানে নাই, আমি আইনের বাইরে কোনোদিন কাজ করিনি। যে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল এই 2টা পদকে সার্বক্ষণিক থাকতে হবে। কলেজ যদি 5 দিন থাকে তাহলে 5 দিনই প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালকে তার চেয়ারে বসতে হবে। কারণ আমি হলাম রামপুরা ল কলেজের প্রিন্সিপাল, তাইলে আমি যদি এখন ওই মতিঝিলের ভাইস প্রিন্সিপাল নেই, তাহলে তো একই ব্যক্তি 5 দিন 2 জায়গায় থাকতে পারবো কিনা? আমি তো একটা গায়েবী লোক না। মৌলানা আব্দুল হামিদ ভাসানী, আমার টাঙ্গাইল জেলার বাড়ি, উনি গায়েবী ছিলেন, খুবই ধার্মিক ছিলেন। ওনাকে একই দিনে বাংলাদেশে 2-3টা জায়গাতে মিটিং করতে দেখা গেছে। টাঙ্গাইল একটা মিটিং করতেছে, আবার একই লোক হয়তো মিটিং এর ডেট পড়ে গেছে, আবার তার খেয়ালও ছিল না, মানুষ যাতে মনোকষ্ট না পায় একই সময় সে চট্টগ্রামও মিটিং করতেছে। এরকম নজির পাওয়া গেছে। এখানে টাঙ্গাইল গেলে দেখবেন পুরে পুরে ঘর ছাড়া, আমাদের কোনো নেতার মতন ওনার কোনো বাড়িঘর নেই, ছিল না। যাই হোক, এখন আবার একটু পড়ায় ফিরে আসি। নিয়োগ এটা কত কত ধারায় আছে বলেন? রিসিভার নিয়োগটা কত ধারায় আছে? না করে দেন যে কোনো ধারায় নেই, ব্যাস এটা স্বীকার করেন যে কোনো ধারায় নেই। পড়াশোনার পরে আমি কিন্তু এখনো মানে বিভ্রান্ত করা শুরু করিনি আপনাদের। চ্যাপ্টারগুলো যখন মোটামুটি একটা পর্যায়ে আসবে তখন কিন্তু আমি বিভ্রান্ত করার জন্য মিসগাইড যেটাকে বলে, অর্থাৎ একটা আইন বা একটা চ্যাপ্টার আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারছেন কিনা, এটাকে নানানভাবে মিসগাইড করে লাইন থেকে বিচ্যুত করে নিয়ে, ওইখানে যদি আপনারা লাইনচ্যুত না হন, সঠিক লাইনে থাকেন, তাইলে বোঝা যাবে। কারণ বার কিন্তু কাজটা করবে, এই কাছাকাছি প্রশ্ন দিয়ে দিবে, আপনাকে ইচ্ছা করে ভুলের দিকে নিয়ে যাবে, যে ওই জায়গায় অতি উৎসাহিত হয়ে প্রশ্ন না বুঝেই অতি উৎসাহের দিকে, এরকমও কিছু প্রশ্ন বার কাউন্সিল করে। যে রিসিভার নিয়োগের বিধানটা আছে হলো এক বিধিতে, 40 আদেশের এক বিধিতে। একটা প্রশ্ন আসতে পারে, সেটা রিসিভারের দায়িত্ব, এইটা পাবেন 40 আদেশের 3 বিধিতে। আমরা আগে পড়ার ক্ষেত্রটাও বলে দিচ্ছি, পাশাপাশি বিধানটাও বলে দিচ্ছি। রিসিভারের দায়িত্ব, রিসিভারের দায়িত্ব পাওয়া যাবে 40 আদেশের 3 বিধিতে। 3 বিধিতে কয়টা দায়িত্ব আছে এটা টেন্সে কি হইতে পারে? 4টা দায়িত্বের কথা বলা আছে। কয়টা দায়িত্ব বলছি? 4টা দায়িত্ব। করতে হবে 5 বিধি।
দেখেন আমার পড়ার ক্ষেত্রটা গিয়েছে কিনা একটু দেখেন তো খেয়াল করে। আবার অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিলাম। আপনাদের গ্রুপে গিয়েছে না অন্য গ্রুপে গিয়েছে দেখেন। 5টা পড়ার বিষয় পেয়েছেন কিনা? এসেছে স্যার, এসেছে। তাহলে প্রথমটা ছিল বিধান রয়েছে কোথায় বলেন। এই 5টা দেখে কিন্তু সব সময় আপনি একটু স্টাডি করার চেষ্টা করবেন। রিসিভারের বিধান কোথায় আছে এটা তো পারবেন এখন। 40 আদেশের 1 হতে 5 40 বিধিতে। আদেশের 1 থেকে 5 বিধি। রিসিভারের সংজ্ঞাটা এখন পারবেন কিনা আরো কয়েকবার পড়লে? যে সংজ্ঞাটা আমি লিখে দিয়েছি, পরিপূর্ণ এবং নির্ভুল সংজ্ঞা, 100% নির্ভরযোগ্য সংজ্ঞা। রিসিভারের নিয়োগ আমরা এখনো ডিটেলস পড়ি নাই, কিন্তু রিসিভার নিয়োগের বিধান কোথায় আছে? রিসিভার নিয়োগের বিধান কোথায় আছে একটু বলেন তো। স্যার 40 আদেশের 1 বিধিতে। 40 আদেশের 1 বিধিতে। আর রিসিভারের দায়িত্বটা কোথায় আছে? দায়িত্বগুলি আমরা এখনো জানি না। 4টা 40 দায়িত্ব, আদেশের 3 বিধিতে। এটুক তো জানি। একবারে যে সব জানতে পারবেন এরকমও না, জানাটা স্টেপ বাই স্টেপ জানতে হয়, ধীরে ধীরে। এরপরে 5 বিধি। 5 বিধি থেকে একটা বিষয় জানলেই চলবে। 5 বিধি থেকে আর বেশি কিছু না জানলেও আপাতত চলবে। সেই জানার বিষয়টা কি, যেই জানা বিষয় থেকে প্রশ্ন করতে পারে, এইটা একটু লিখে নেন। কারণ 5 বিধি পড়তে গেলে আপনাদের মাথা ঘুরিয়ে যেতে পারে, কি বলতে চাইলো, কি বলে। এই জন্য আমরা আগে সহজ উপলব্ধির মধ্যে আসি। দেখেন, সরকারকে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে সরকারকে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে আদালত রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে আদালত কালেক্টরকে কালেক্টরকে রিসিভার নিয়োগ করতে পারেন। কালেক্টরকে রিসিভার নিয়োগ করতে পারেন। পারবে দিয়ে দেন, পারবে। ফিউচার টেন্সে কথা বলেন। কি লেখছেন একটু দয়া করে একজন পাঠ করেন, লেখাটা ঠিক লিখছেন কিনা এটা তো আমার একটু দেখার দরকার আছে। বলেন কি লিখছেন। সরকারকে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে আদালত কালেক্টরকে রিসিভার নিয়োগ করতে পারবেন। এই কালেক্টরের নিচে একটা আন্ডারলাইন করেন। কালেক্টরকে, এই কালেক্টরকে নিচে যিনি পড়লেন এত কষ্ট করে, তিনি বলেন যে কালেক্টরের নিচে আন্ডারলাইন করলেন কেন? কারণ ছাড়া কি আমি আন্ডারলাইন করাইছি মনে করেন? না স্যার।
এরপরে এক সময় আমি প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এসে লিখে যে শব্দগুলো নিচে আন্ডারলাইন করে দিব, মনে করবেন এই আন্ডারলাইন করা শব্দটাই হলো প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন। প্রশ্ন হইতে পারে সরকার রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে আদালত কাকে রিসিভার নিয়োগ করতে পারে? বলেন, কাকে রিসিভার নিয়োগ করতে পারে? স্যার কালেক্টরকে। পরীক্ষায় যদি আসে জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করতে পারে। সরকারকে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে আদালত জেলা ম্যাজিস্ট্রেটকে কি নিয়োগ করতে পারে? উত্তর হবে না। থানা নির্বাহী কর্মকর্তা, এটাও হবে না। যদি বলে যে কোনো ব্যক্তি, এটা তো আরো না হবে। কিন্তু যদি বলে কালেক্টরকে, তখন কি হবে? তাহলে এই 5 বিধির এই কথাটা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, যে সরকারকে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে আদালত কালেক্টরকে, এখানে অন্য কোনো ব্যক্তির নাম আসলে সেটা হবে না। কালেক্টরকে, এটা কিন্তু নিজের জানার প্রয়োজনে নিজেই একদিন পড়াশোনা করবেন আর কি। কালেক্টরকে আমিও বলে দিতে পারি, কিন্তু এখন বলে দিলে মূল ক্লাস নষ্ট হবে, মূল ক্লাস অন্য লাইনে চলে যাবে। কিন্তু কালেক্টরকে, এটা কিন্তু ভবিষ্যতে প্র্যাকটিস করার জন্য, ভালো আইনজীবী হওয়ার জন্য কালেক্টরকে এইটা জানা প্রয়োজন। তাহলে সরকারকে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে আদালত কালেক্টরকে রিসিভার নিয়োগ করতে পারবে, এটা কার কথা বলেন? এই কথাটা কার? চল্লিশ আদেশের 1 বিধির কথা, 5 বিধির কথা। 40 আদেশের 5 বিধির কথা। এতক্ষণ যা বললাম এই কথাটাই ছিল কিনা দেখেন, একটু লিখে পাঠাই দিলাম আপনাদের। লেখার মধ্যে আপনাদের একটু ভুল হয়েছে, ওই ক্ষেত্রের পরে কমা দেন নাই। সরকারকে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে কমা আদালত কালেক্টরকে রিসিভার নিয়োগ করতে পারবে। এমসিকিউ আসতে পারে কাকে? লিখিতে তো আসতে পারে যে সরকারকে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে আদালত কাকে রিসিভার নিয়োগ করতে পারে, তখন বলতে হবে কালেক্টর। জানতে পারি যে এখন এই এক লাইনে সংজ্ঞা দিলে তো আর হবে না, তখন হু ইজ কালেক্টর, কালেক্টর কে, কাকে কাকে কালেক্টর বলা যায়, কালেক্টর সম্পর্কে ভূমি আইনের কোথায় বলা আছে? ফাইনাল ইয়ারে ভূমি আইন পড়ছেন না? তাহলে এই সম্পর্কে যদি একটু বর্ণনা দিয়ে দেন, তাহলে উত্তরটা একটা যুক্তিসঙ্গত মানদণ্ড নিয়ে দাঁড়াইতে পারবে। শুধু কালেক্টর এটা দিলে তো এক লাইনে উত্তর শেষ হয়ে যাবে। তাহলে এখন শেষ দুইটা সাহায্য করে ক্লাস শেষ করে দিই, এখন অল্প সময় লাগবে। আমি এটার কপি আগে পাঠাচ্ছি, কপি পাঠাইলে সময় বেশিক্ষণ লাগবে না। একটা হলো রিসিভারের নিয়োগ, আর একটা হচ্ছে রিসিভারের দায়িত্ব। এই দুটো বিষয় পাওয়ার জন্য একটু অপেক্ষা করেন 1 মিনিট। আর এই অপেক্ষমানে 1 মিনিট আপনারা এতক্ষণ যা পড়িয়েছি সেইগুলো একটু দেখতে থাকেন।
আপনাদের ব্যাচের ভিতরে সবচেয়ে ছোট মুনি আক্তার কিন্তু আপনাদের সময়ে অসময়ে বিভিন্ন সহায়তা করে। যে এখনো দেখেন রিসিভারের সংজ্ঞাটা আপনাদের গ্রুপে পাঠিয়েছে। কাউকে দিয়ে যদি নিঃস্বার্থভাবে করতে হবে। ওনাকে মাঝে মাঝে ধন্যবাদ জানাবেন, বা যে এই ধরনের ভূমিকা রাখবে তারা একে অপরকে এইভাবে একটা ধন্যবাদ, কৃতজ্ঞতা এগুলি জানাইলে উনি উৎসাহিত হবে। আর যে নিবেদিত ভাবে কাজ করে তাকেও যদি অসম্মান করেন তাহলে সে তার উপকার করা বন্ধ করে দিবে। এখানে পৃথিবীতে চালাক হওয়ার চেষ্টা করবেন। সমাজে বাস করতে গেলে অপরের সহায়তা নিয়েই আপনাকে বাস করতে হবে। একা একা আপনি কিছুই করতে পারবেন না। মানুষকে যদি দিয়ে কাজ করিয়ে আপনি উপকার নিতে চান তাহলে মানুষকে মর্যাদা দিতে হবে। তাকে অসম্মান করবেন, কাজের বুয়া, যার কোনো ক্ষমতা নাই, অধিকার নাই, কাজের বুয়াকেও যদি আপনি অসম্মান করেন তাহলে কাজের বুয়া আপনার বাসায় কাজ করবে না। থেকে তাকে যথাযোগ্য সম্মান, মর্যাদা, স্বাধীনতা এগুলি দিতে হবে। সে ঘর মুছতেছে, সারাদিন যদি দাঁড়িয়ে থাকেন, এইখানে মোছা হয় না, ওইখানে মোছা, এরকম কথাবার্তা বললে ওই কাজের বুয়ার সামনে মাস থেকে আসবে না। আপনাকে চিন্তা করতে হবে, কাজের বুয়া না থাকলে তো পুরা বাড়ি ময়লা হয়ে থাকে। ও যা পারে করুক। আর যদি অতিরিক্ত করাইতে চান তাইলে তাকে মাঝে মাঝে বকশিস দিতে হবে। নিজের জন্য নিউ মার্কেটে গিয়া 3টা জামা কিনলে তার জন্য একটা কম দামের হলেও কিনতে হবে। এই অতিরিক্ত কর্মকাণ্ডগুলি করলে এখন তাকে বললেও সে যাবে না। সব ক্ষেত্রেই এরকম। মুনিয়া ম্যাডাম যেহেতু আন্তরিক, এই জন্য ওনাকে দিয়ে অনেক কাজ করাতে পারবেন আপনি। আমারও কাজ করতে পারবে। এইগুলি একত্রিত করে আমার কাছে দিলে, আমার কম্পিউটারে লোক আছে, আমার তো এগুলো একত্রিত করার সময় নেই। কম্পিউটার কম্পোজ করে প্রিন্ট আউট করে সুন্দরভাবে দিলে এটা কি সুবিধা হবে। এই যে একটা যেমন আজকে আন্ডারলাইন দিয়ে পড়াইলাম, কালেক্টরের নিচে আন্ডারলাইন করে, কাজে আন্ডারলাইন যুক্ত শব্দগুলি কিন্তু এমসিকিউ এর প্রশ্ন। এইটা পড়লে কি হবে, এই রিসিভার চ্যাপ্টারের উপরে যদি 1 পৃষ্ঠার একটা এসে থাকে, এসে যদি কয়েকবার পড়েন তাহলে রিসিভার সম্পর্কে আপনার ধারণাটা পরিপূর্ণভাবে সারা জীবনের জন্য মাথায় গেঁথে যাবে। আর এই রিসিভার চ্যাপ্টারের এই এসে থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেইগুলি যদি আন্ডারলাইন করা থাকে, আর আপনি পড়ার সময় যদি এটাকে একটা হাইলাইটার দিয়ে বা এই জাতীয় একটা কলম দিয়ে আপনি চিহ্নিত করে বারবার পড়তে থাকেন, তাহলে কিন্তু এমসিকিউ, রিটেন এবং ভাইবা যেই প্রশ্ন করুক না কেন সকল প্রশ্নের উত্তর আপনি দিয়ে আসতে পারবেন। আর এইটাই হলো পড়ার আসল সিস্টেম। রিসিভার নিয়োগটা একটু সহজ করে রেডি হয়ে গেছে অনেকটা। অল্প সময়ের মধ্যে এটা আপনাদের গ্রুপে চলে যাবে।
তারপর আমরা রিসিভারের নিয়োগ সম্পর্কে একটু আলোচনা করে শেষ করব। দুইটা একসাথে দিয়ে দেওয়া যায় কিনা দেখতেছি, রাত বেশি হয়ে গেছে। এখন বাদ শুধু আছে রিসিভারের নিয়োগ এবং রিসিভারের দায় দায়িত্ব। দেখেন রিসিভারের নিয়োগটা আপনাদের গ্রুপে চলে আসছে। সংক্ষিপ্তভাবে পড়ে যাই। এই যে চারটা ক খ গ ঘ রিসিভার নিয়োগ সম্পর্কে কিন্তু এই চারটা কথা বলা আছে। বইয়ে কি লেখা থাকলো, লিখিত পরীক্ষায় এমসিকিউ তো যা খুশি লেখছে, কিন্তু লিখিত পরীক্ষায় কিন্তু পূর্ণাঙ্গভাবে লেখা সম্ভব হয়নি এই লেখকদের দ্বারা। যদি লিখিত পরীক্ষা আপনাকে প্রশ্ন করে যে রিসিভার নিয়োগ সম্পর্কে বিধান লেখো, তাহলে এই ক খ গ ঘ চারটাই কিন্তু লিখতে হবে। আর এই ক খ গ ঘ আপনাকে এই কথাটা লিখে নিতে হবে। আর জনক মন করলে এই কথাটাকে বলে নিতে হবে, বলার পরে এখানে একটু হাইপ দিতে হবে। হাইপেন আমি দিতে পারি নাই, হাইপেনটা বসিয়ে দিচ্ছি। এক এক ক এইখান থেকে একটা এমসিকিউ হতে পারে, ডিক্রির পূর্বে বা পরে। তাহলে এখন এখান থেকে কিন্তু একটা এমসিকিউ হতে পারে যে রিসিভার কখন নিয়োগ করা হয়, আদালত কখন রিসিভার নিয়োগ করতে পারেন, কতে দিল ডিক্রির পূর্বে।
খতে দিল ডিক্রির পরে, আর গতে দিল ডিক্রির পূর্বে বা পরে। কোনটা হবে? শুধু পূর্বেরটা হবে, শুধু পরেরটা হবে, না পূর্বে বা পরে দুটোটাই হবে? বলেন। পূর্বে বা পরে দুটোই। একটা মামলার ডিক্রি এখনো হয় নাই, পেন্ডিং, চলমান, এখনো ডিক্রি হয়নি। ডিক্রিটা তো দেওয়ানি মামলার সাধারণত লাস্ট স্টেজ, আর তার বর্ধিত স্টেজ হলো আপিল, রিভিউ, রিভিশন, পরবর্তী স্টেজ। সাধারণ স্টেজ শেষ হয়েছে পরে অনেকে সংক্রুত হয়ে আপিল, রিভিউ বা রিভিশন অনেক কিছু পরে করতে পারে। এগুলোকে আমরা ধরে নেই এক্সটেনশন। তাহলে মামলাটা এখনো ডিক্রি হয় নাই, ডিক্রি হওয়ার পূর্বেও পারে, আবার ডিক্রি হয়ে গিয়েছে, এখন মামলাটা আপিলে আছে। এই সময় কিন্তু ডিক্রির পরেও কিন্তু রিসিভার নিয়োগ করা যায়। আমরা রিসিভার নিয়োগের দরখাস্ত করতে পারি, আর দরখাস্তে যদি আদালত সন্তুষ্ট হয় তাহলে রিসিভার নিয়োগ করতে পারে। আমরা কি করবে, এই জায়গা থেকে একটা বাক করে গেছে, এইটা করতে হবে। লিখে নেন, রিসিভার নিয়োগের দরখাস্ত যখন লিখিত দিবেন তখন কিন্তু রিসিভার নিয়োগের একটা ড্রাফটের বাংলা হলো মুস্তাবিদা আসতে পারে। তাহলে রিসিভার এখন শিখতে হবে না? যারা এমসিকিউ পরীক্ষা দেওয়ারে 28 তারিখে পরীক্ষা দিলেন, এরা কি এখন মুস্তাবিদাই মুখস্থ করবে, না প্রশ্নের উত্তর মুখস্থ করবে, না আইন মুখস্থ করবে, না সমাধান হবে? এই জায়গায় কিন্তু তারা গল্প করছিলেন, চতুর্থ টান দিয়ে পরে একটা মৃত্যু হয় মাকড়সার। খাবারের খোঁজে যে তার 3 ছেলে 4 ছেলের 4 দিকে পাঠায়, এইরকম কিন্তু অবস্থা হবে। তো না হলেও মৃত্যুর কাছাকাছি চলে যাবে। এই কারণে এখন থেকেই এই বিষয়টি গুছিয়ে নিতে হবে। রিসিভার নিয়োগের দরখাস্ত এই চ্যাপ্টারের সাথেই শিখতে হবে। তাহলে এখন কতে আছে ডিক্রির পূর্বে বা পরে কোন সম্পত্তি রিসিভার নিয়োগ করতে পারেন, কোন সম্পত্তি রিসিভার নিয়োগ করতে পারেন। খতে আছে সম্পত্তি দখল বা তত্ত্বাবধান হতে কোনো ব্যক্তিকে অপসারণ করতে পারেন। এই জায়গাটা একটু শেখার আছে, যে সম্পত্তির দখল বা তত্ত্বাবধান হতে কোনো ব্যক্তিকে অপসারণ করতে পারেন। এই বিষয়টা আবার কি? এই বিষয়টা হলো যে ধরেন একটা কারখানা, এই কারখানা নিয়ে বিরোধ, কারখানাটা হচ্ছে বিরোধীয় সম্পত্তি। যে সম্পত্তিটা নিয়ে বিরোধ নাই, মামলা নাই, ওই সম্পত্তি দেখাশোনা করার জন্য কিন্তু কখনোই রিসিভার নিয়োগ করবে না। আদালত রিসিভারকে নিয়োগ করবে বিরোধীয় সম্পত্তি দেখাশোনার জন্য। বিরোধীয় সম্পত্তির সংজ্ঞা হচ্ছে যে সম্পত্তিটা নিয়ে আদালতে মামলা চলমান, মামলা চলছে, এই সম্পত্তিটাকে আইন আদালতের ভাষায় বলা হয় বিরোধীয় সম্পত্তি বা ডিসপিউট প্রপার্টি। কিন্তু যে সম্পত্তিটা নিয়ে কোন, যেমন আপনাদের যার যার গ্রামের বাড়ি, কারো গ্রামের বাড়ি নিয়ে কিন্তু কোনো বিরোধ নেই, এই গ্রামের এই যার যার বাড়ি, এটা কিন্তু বিরোধীয় সম্পত্তি বলতে পারবেন না। এই জায়গায় রিসিভার চাওয়া যাবে না। কাজে এই বিরোধীয় সম্পত্তি অনেক সময় দেখা যায় যে কারখানার যে মালিক সে নাই, কিন্তু একটা সন্ত্রাসী দখলে আছে, সন্ত্রাসী সেটা দখলে আছে। এই সম্পত্তিটা নিয়ে একটা সিভিল কেস হয়েছে। এখন বাদী হিসাবে আপনি যদি আদালতকে প্রমাণ করতে পারেন যে আমি এই সম্পত্তির মালিক, কিন্তু সন্ত্রাসী বিবাদী সে দখলে আছে,
তাহলে এতদিন আমার কারখানা থেকে 2 টাকা চুরি করছে, আত্মসাৎ করছে, এখন সে 20 টাকা করে আত্মসাৎ করবে। এই কারণে তাকে সরায়া, এই সন্ত্রাসী তো এখন মালিকের চেয়ারে পড়ছে, এই চেয়ার থেকে সরিয়ে এইখানে আসতে হবে রিসিভারকে। এই জন্য ক্ষতে কিন্তু দেখেন এই পাওয়ারটা সরকার দিয়ে দেয় যে সম্পত্তির দখল বা তত্ত্বাবধান হতে কোনো ব্যক্তিকে অপসারণ করতে পারে। তাহলে আদালত রিসিভার নিয়োগের আদেশ দিয়ে সেই আদেশেই ওই রিসিভারকে ক্ষমতা দিতে পারে। তোমাকে ক্ষমতা দেওয়া হইলো, তুমি ওই সন্ত্রাসী লোক, বিবাদী, তাকে চেয়ার থেকে সরিয়ে তুমি রিসিভার ওই চেয়ারে বসবা। কারণ তুমি রিসিভার চেয়ারে বসলে তো টাকা আত্মসাৎ হবে না, তুমি এই কারখানার লাভ ক্ষতির হিসাব করে যে লাভটা হবে সেটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখবা, মাত্র আমাকে দাখিল করবা। আর শেষ পর্যন্ত মামলায় যে জয়লাভ করবে আমি তাকে এই টাকাটা দেওয়ার জন্য বললে সেটা টাকা তুমি তাকে দিয়ে দেবে। এই কারণে আদালত তখন রিসিভারকে সম্পত্তির দখল বা তত্ত্বাবধান হতে কোনো ব্যক্তিকে, মানে উদাহরণ হিসেবে মনে রাখেন ওই সন্ত্রাসী বিবাদীকে ওই চেয়ার থেকে সরাই দিবে। প্রথমে রিসিভার যাবে, যদি না সরে তাহলে পুলিশ আছে, র্যাব আছে, এখন তো আর্মিও কাজ করতেছে, তাদেরকে জানাবেন। নাইলে বৈষম্য বিরোধী ছাত্র আছে, তাদের জানাইলে দেখবেন মৌমাছির মতন তারা গিয়ে এই কাজগুলি তারা করতেছে, অতি উৎসাহিত হয়ে যাবে তারা, সাথে কিছু লুটপাট করে এরকম লোকও যাবে। এখন আসেন গতে কি বলা আছে, উক্ত রিসিভারের দখলে ব্যবস্থাপনায় রাখতে পারে। তাইলে রিসিভারকে যে সম্পত্তিটা দেওয়া হবে, রিসিভারকে তো দেখাশোনা করার জন্য বিরোধীয় সম্পত্তি দেওয়া হবে, এই বিরোধীয় সম্পত্তির দখল কিন্তু রিসিভার বজায় রাখতে পারে, বাদীও থাকবে না, বিবাদীও থাকবে না, এইটার দখল এবং ব্যবস্থাপনা দায়িত্বে থাকবেন হলো রিসিভার। এই কথাটা কিন্তু রিসিভার নিয়োগের ক্ষেত্রে বলে দেওয়া আছে। ঘতে কিন্তু রিসিভারের কি কি করতে পারে সেই ক্ষমতাটা দেওয়া আছে। এখন আমি কিন্তু একটু আগেই বলছিলাম, দেখেন খেয়াল করে, যে কিছু বিষয় থাকে ব্যক্ত আর কিছু থাকে অব্যক্ত। এই দেখেন ব্যক্ত কোনটা, বিধি 1 উপর আমি বোল্ড করে দিয়েছি, দেখেন বিধি 1 রিসিভার নিয়োগ আছে কি না, নাই, রিসিভার নিয়োগ এইটা আমরা দেখতেছি। কিন্তু যদি আসে রিসিভার ক্ষমতা কি, তাইলে কি আমরা এই খ গ ঘ এই 4টা থেকে রিসিভারের ক্ষমতা লিখতে পারবো না? পারবো না। এই খ গ ঘ এই 3টা পয়েন্টে কিন্তু রিসিভারের ক্ষমতার কথা বলা আছে। রিসিভার কি করতে পারে দেখেন, ক্ষমতা কি দেওয়া আছে। অনেক সময় রিসিভারের ক্ষমতা আসে কিন্তু ছাত্রছাত্রীরা উত্তরই খুঁজে পায় না, এ ক্ষমতা আবার কোথায়। রিসিভারের 5টা বিধানের কোনো শিরোনামে তো ক্ষমতা নেই, কিন্তু অব্যক্ত ভাবে ক্ষমতা কিন্তু এগুলি। রিসিভারের প্রথম ক্ষমতা কি, কোনো ব্যক্তিকে অপসারণ করে সরিয়ে দিয়ে সেইখানে রিসিভার বসতে পারে, এটা তো প্রথম ক্ষমতা। তার ক্ষতে আছে, গতে আছে রিসিভার বিরোধীয় সম্পত্তি যেটা দেখাশোনার দায়িত্ব তাকে দিয়েছে সেটা সে দখলে নিতে পারে। ধানের জমি বিবাদী পক্ষ দখল করে রাখছে, তাহলে সেটা কিন্তু রিসিভার দখলে নিতে পারে, দখলে নিয়ে সেটার ব্যবস্থাপনা করতে পারে। সে কোনো বর্গা চাষিকে দিয়া সেইগুলা চাষ করাইতে পারে, চাষ করায় ধান কেটে ধান বিক্রি করে, এটা এগুলিকেই বলা হয় ব্যবস্থাপনা। তো এইগুলা কি ওনার পাওয়ার না? আরো বিস্তারিত পাওয়ার দেওয়া আছে হলো ঘতে। রিসিভার কি করতে পারে, এই বিরোধীয় সম্পত্তি নিয়ে যদি কেউ ঝামেলা, সরি এইটাকে দখল, এর বিরোধীয় সম্পত্তি থেকে দখল করতে মামলা করতে পারে। আবার কেউ যদি মামলা করে
তাহলে রিসিভার আত্মপক্ষ সমর্থনে বিবাদী হইতে পারে। এটাও কিন্তু রিসিভারের ক্ষমতা, যে বিরোধী সম্পত্তিটাকে রক্ষা করার জন্য রিসিভার কোনো মামলা আনয়ন করতে পারে, বাদী হিসাবে মামলা আনতে পারে। আবার কেউ যদি মামলা করে যে এই বিরোধী সম্পত্তিটা আমার, রিসিভারের না, এটা বিরোধী সম্পত্তি আমার, এরকম যদি কোর্টে কোনো মামলা করে বসে, তাহলে রিসিভার কিন্তু চুপচাপ বসে থাকলে তো মামলা ডিক্রি তার পক্ষে চলে যাবে। তখন রিসিভার কি করবে? মালিক গণ্যে মালিকের মতন বিবাদী হিসাবে এই মামলায় জবাব দিয়ে কন্টেস্ট করবে। এটাও কিন্তু তার ক্ষমতা। কোর্ট তখন প্রশ্ন করবে না যে তুমি কেন মামলা করছো, সম্পত্তি তো তোমার না। তখন সে বলবে আমার না, কিন্তু আমি তো রিসিভার, মালিকের অবর্তমানে আমি মালিক, এই কথা সে বলবে। তখন আর কোর্ট কিছু বলবে না। সম্পত্তি আদায়করণ, এটাও তার ক্ষমতা। সম্পত্তি ব্যবস্থাপনা, এটাও তার ক্ষমতা। সম্পত্তি নিরাপদকরণ, এটাও তার ব্যবস্থা, এটাও তার ক্ষমতা। সম্পত্তিটাকে সংরক্ষণ করা, এটা যদি কোনো আম বাগান হয় তাহলে আমগুলাকে তো রাস্তাঘাটে ফেলে রাখা যাবে না, আমগুলাকে সংরক্ষণ করতে হবে। বেশি আম হলে বিক্রমপুর কোল্ড স্টোরেজে পাঠাইতে হবে, যাতে আমগুলি নষ্ট না হয়ে যায়। উন্নয়নের জন্য উন্নয়ন করাটাও কিন্তু তার কাজ। এই রিসিভার কোনো সম্পত্তি হলে এটার খাজনা বা মুনাফা গ্রহণ, এটাও তার ক্ষমতা। যে এটা যদি একটা বাড়ি হয়, এই বাড়িতে যদি 10টা ফ্ল্যাট হয়, 10টা ফ্ল্যাটে তো অনেক ভাড়াটি আছে, তাহলে তাদের কাছ থেকে ভাড়া নেওয়া, আদায় করা, খাজনা আদায় করা, এইগুলি কিন্তু রিসিভারের ক্ষমতা। কাজে এই ঘতে কিন্তু অনেকগুলা ক্ষমতার কথা বলা আছে। তারপরে বিরোধী সম্পত্তি হস্তান্তর এবং দলিল সম্পাদন, এগুলাও তার ক্ষমতা। মনে করেন এই বিরোধী সম্পত্তিটা উপরে সে একটা দলিল সম্পাদন করবে, একটা বর্গা চাষিকে বর্গা চাষ করতে দিবে, তাহলে ওইটাকে বলা হয় বর্গা দলিল, কবুলিয়ত। এখন এই বর্গা দলিল এটা সম্পাদন করবে কে? বর্গা দলিলে মালিক পক্ষে স্বাক্ষর করবে কে? রিসিভার। তাহলে এটাও কিন্তু রিসিভারের একটা উল্লেখযোগ্য ক্ষমতা। কাজেই এই এক বিধি, এখান থেকে রিসিভার নিয়োগ সম্পর্কেও প্রশ্ন আসতে পারে, আবার রিসিভারের ক্ষমতা সম্পর্কেও প্রশ্ন আসতে পারে। যদি নিয়োগ সম্পর্কে প্রশ্ন আসে তাহলে মেইন হবে ক, ডিক্রির পূর্বে বা পরে। কিন্তু নিয়োগ আসলেও নিয়োগের মধ্যে ডিক্রির পূর্বে বা পরে এই কথাটা লেখে সাথে বলতে হবে যে রিসিভার নিয়োগের ক্ষেত্রে রিসিভারকে আদালত উল্লেখযোগ্য কয়েকটি ক্ষমতা করে থাকেন। সেই ক্ষমতাগুলি হচ্ছে খ, গ, ঘ। এই তিনটা জায়গায় তাকে যে ক্ষমতা দেওয়া আছে, সেই তিনটা ক্ষমতার বিস্তারিত 1, 2, 3 পয়েন্ট করে করে লিখতে হবে। যদি শুধু নিয়োগ আসলে প্রথমে বলবেন ডিক্রির পূর্বে বা পরে রিসিভারকে নিয়োগ করা যায়। তারপর একটা প্যারা করে লিখবেন উল্লেখ্য যে রিসিভারকে আদালত নিম্নলিখিত ক্ষমতা দিতে পারে। এই কথাটাও কিন্তু এক বিধিতেই বলা আছে। সর্বশেষ বিষয়টা হলো দায়িত্ব। দায়িত্বের প্রশ্নটা না পড়লেও হবে, আমি শুধু গ্রুপে পাঠাই দিচ্ছি, আপনারা নিজেরা পড়ে নিন। সহজভাবে দায়িত্বটা পাঠাচ্ছি লিখে। রিসিভারের দায়িত্ব কয়টা বলছিলাম? 4টা দায়িত্ব, এটা কিন্তু মনে রাখতে হবে। একটা বেশিও লেখা যাবে না, একটা কমও লেখা যাবে না। ভালো যাচ্ছে না।
প্রতিদিন নিজ দায়িত্বে একটা করে চ্যাপ্টার শেষ করবেন। আজকে রাতে যতটুকু পারেন বা না পারেন, আজকে রাত থেকে কালকে ক্লাসে আসার আগ পর্যন্ত এই যে রিসিভারের দায়িত্ব, এইটা বারবার পড়বেন, আর অন্য কিছু না পড়ার চেষ্টা করবেন। প্রতিদিন যদি একটা চ্যাপ্টারও পড়েন দেওয়ানি কার্যবিধির, তাহলে খেয়াল করে দেখেন 36 অধ্যায় মানে 30 দিন, 30 দিনেই কিন্তু দেওয়ানি কার্যবিধি সম্পর্কে আপনি হাফেজ হয়ে যাবেন। যারা ডাক্তারি করতে যায়, তারা কি ওকালতি করতে যায়, তারা কি ইঞ্জিনিয়ারিং করতে যায়, তারা কি সাধারণ বাংলা ইংরেজি পড়তে যায়, কিছুই পড়তে যায় না। তারা এক কেন্দ্রিক থাকে, শুধু আরবি। এই কারণে তারা কোরআনে হাফেজ হইতে পারে। এই জন্য আপনি যদি দেওয়ানি কার্যবিধির উপরে হাফেজ হইতে চান, যে দিন যেটা পড়বেন ওই 24 ঘন্টায় আর অন্য কোনো সাবজেক্ট পড়া যাবে না। ইভেন দেওয়ানি কার্যবিধিরও অন্য কোনো অধ্যায় পড়া যাবে না, কারণ আপনারা হয়তো অন্যভাবে হিসাব করেছেন। আর আমার হিসাবটা হলো যে 36 দিনেও যদি আমি 36টা অধ্যায় শেষ করে ফেলতে পারি, তাহলে 1 মাস বা 1 মাস 6 দিনের মধ্যেই দেওয়ানি কার্যবিধি আমি হাফেজ। দেওয়ানি কার্যবিধিতে যদি হাফেজ হই, তাহলে কি হবে, দেওয়ানিতে এমসিকিউ হলো 20 নাম্বার, 20-এ আমি 20 না পাইলেও 15 অবশ্যই পাবো। আর দেওয়ানিতে যদি 15 নাম্বার কনফার্ম করতে পারি, তাহলে এমসিকিউ আর কোনোদিন ফেল হবে না। রিসিভারের দায়িত্বটা কত বিধিতে বলছিলাম? বিধি কত? 3 বিধি। আমাদের মূল ক্লাস শেষ। যারা কলেজের পড়ায় ফাঁকি দিয়েছেন বা ইউনিভার্সিটির পড়ায় ফাঁকি দিয়েছেন, তাদের এখন রিসিভার আবার পড়তে দিতেছে। জীবনে যেখানেই ফাঁকি দিবেন, সেই ফাঁকিটাই এক সময় অভিশাপ হিসাবে কাজ করবে। রিসিভারের দায়িত্ব চলে আসছে নাকি আপনাদের কাছে? রিসিভারের দায়িত্বের উত্তরটা কি এসছে কিনা দেখেন। না এসে থাকে তাহলে স্যার আসে নাই এখনো। একটু কারণ হয়েছে, আর এক গ্রুপে কি উঠছে সম্ভবত। এখন আসছে নাকি আপনাদের গ্রুপে দেখেন। চারটা বলছিলাম নাকি? জি স্যার। আর এখানে পাঠাইছি কয়টা দায়িত্ব? দায়িত্ব কয়টা পাঠাইছি? 4টা স্যার। 5টা পাঠাইছি নাকি? স্যার ক থেকে ঘ পর্যন্ত 4টা। তাহলে দেখেন আমি
3টাও পাঠাই নাই, 5টাও পাঠাই নাই। আইন হলো সুনির্দিষ্ট, 4টা দায়িত্ব আছে, 4টা দায়িত্বেই লিখতে হবে পরীক্ষায়। এই জন্য এই ধরনের যখন প্রশ্ন করবেন তখন কয়টা দায়িত্ব এইটা আগে মুখস্থ করবেন, আগেই পড়া শুরু করবেন না। আগে মেমোরিতে মুখস্থ রাখবেন 4টা দায়িত্ব, গিয়ে দেখবেন একটা কম লিখবেন, নাহলে একটা বেশি লিখবেন। আর যদি ভুলে যান যে আমি 4টা লিখতে পারবো না, 2টা মনে আছে 2টা মনে নাই, তাইলে অন্তত পক্ষে একটা স্টেটমেন্ট দিবেন যে দেওয়ানি কার্যবিধি 1960-এর 40 আদেশের 3 বিধিতে রিসিভারের 4টি দায়িত্বের কথা বলা হয়েছে, এর মধ্যে নিম্নলিখিত 2টি উল্লেখযোগ্য। এই ঝাড়ির উপরে থেকে 4টা দায়িত্ব রয়েছে এই কথাটা উল্লেখ করে একটা ঝাড়ির উপরে থেকে 2টা লিখে আপনাকে আসতে হবে যে 3 বিধিতে রিসিভারের 4টি দায়িত্বের কথা বলা হয়েছে, তার মধ্যে নিম্নলিখিত 2টি উল্লেখযোগ্য। প্রথম দায়িত্বটা কি? আদালত কর্তৃক নির্ধারিত জামানত প্রদান করবে। একজন রিসিভার যখন নিয়োগ পাবে তখন আদালত যদি বলে যে এই রিসিভার তোমাকে জামানত দিতে হবে, কারণ তোমাকে যে রিসিভার নিয়োগ করবো আম বাগানের আমে প্রস্তুত করতে পারো, আম বিক্রি করে সেগুলো তুমি তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারো, অথবা বিক্রি কম বেশি দেখাতে পারো, বিরোধী সম্পত্তির তুমি ক্ষতি সাধন করতে পারো, অথবা তোমার অবহেলার কারণে সম্পত্তির ক্ষতি হইতে পারে। 1 মাসের জন্য যদি না বলে রিসিভার কোনো জায়গায় চলে যায় হজ করতে, তাহলে থেকে ফিরে এসে দেখবে মাছও নাই, যে মাছ পুকুর দেখাশোনার দায়িত্ব রিসিভারকে দিয়েছিল। এই জন্য আদালত যদি রিসিভারের কাছে জামানত চায় যে তোমাকে নিয়োগ দিব কিন্তু তোমাকে জামানত দিতে হবে, তাহলে জামানত দেওয়াটা তার দায়িত্ব কিনা বলেন? জামানত চাইলে জামানত দেওয়াটা রিসিভারের কি দায়িত্ব? আপনাদের আরেকটা বাড়ির কাজ দিয়ে দিলাম, এটা না হলে কিন্তু আরেকটা সমস্যার মধ্যে পড়বেন। এই আজকেই পারলে দায়িত্ব এবং কর্তব্য, এই দায়িত্ব এবং কর্তব্য কাকে বলে? দায়িত্ব আর কর্তব্য এই দুইটা কিন্তু এক না, দায়িত্ব আর কর্তব্যের মাঝে পার্থক্য আছে। এই আইনের কথাটা যদি না বুঝতে পারেন তাইলে কি হবে? পরীক্ষা আপনাকে চাবে দায়িত্ব আর আপনি লিখে দিবেন কর্তব্য, বা কর্তব্যের কিছু কথাবার্তা দায়িত্বের মধ্যে আনবেন। আবার পরীক্ষায় প্রশ্ন করবে কর্তব্য লেখো, ওই জায়গায় আপনি কর্তব্য লিখবেন, আবার মাঝে মাঝে দায়িত্ব এনে কর্তব্যটাকে ভুল করে দেবেন। এই জন্য আইনের ভাষায়, আইন বিজ্ঞানের দৃষ্টিতে দায়িত্ব এবং কর্তব্য এক না। দায়িত্ব আর কর্তব্য সম্পর্কে পার্থক্যটা নির্দেশ করবেন আজকেই। আইন বিজ্ঞানে দায়িত্ব এবং কর্তব্য দুইটা আলাদা চ্যাপ্টার হিসাবে দেখানো আছে, ইংরেজিও তো আলাদা। দায়িত্ব ইংরেজি হলো লায়াবিলিটি, আর কর্তব্য ইংরেজি হলো ডিউটি। তাহলে ডিউটি অ্যান্ড লায়াবিলিটি এই দুইটার মধ্যে পার্থক্য, এটা অবশ্যই শিখে রাখতে হবে আপনাদের। কাজে দায়িত্ব এখানে কিন্তু একটা কর্তব্য না, এগুলি সব দায়িত্ব। 2 নম্বর দায়িত্বটা হচ্ছে আদালত কর্তৃক নির্দিষ্ট মেয়াদে হিসাব প্রদান করবে। এই কথার অর্থ হলো যে আদালত যখন চাবে, আদালত চাহিবা মাত্র রিসিভার হিসাবটা প্রদান করবে। কত কেজি আম হয়েছে রাজশাহীর আম বাগানে, এই আম বাগানটা হলো বিদেয় সম্পত্তি। আম বাগান দেখাশোনা করার জন্য, তত্ত্বাবধান করার জন্য রিসিভারকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন আদালত যখন চাবে যে কত টন আম বিক্রি করছো বাদাম তুলিতে গিয়া, এই হিসাবটা তখন দেখাইতে হবে। কত টাকা খরচ হয়েছে, এই যে ট্রাক ভাড়া করে নিয়ে গেছো, লোক দিয়ে বিক্রি করাইছো, কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে,
এইটা আদালত যখন নির্দেশ দিবে সেই নির্দেশিত সময়ে রিসিভারকে সেটা আদালতকে দেখাইতে হবে। এটা হলো তার দ্বিতীয় দায়িত্ব। তৃতীয় দায়িত্ব কি? আদালতের নির্দেশ মতো তার টাকা পরিশোধ করবে। এটা সহজ পথ। 4 নাম্বার কি? তার সম্পত্তির কোনো ক্ষতি সাধিত হলে, অর্থাৎ এটা সহজ কথা হলো রিসিভার অবহেলার কারণে সম্পত্তির কোনো ক্ষতি হয়, নোটিশ ছাড়া সে জন্য হজে একটা ভালো কাজ, কিন্তু দায়িত্বে তো অবহেলা হয়েছে। এখন 1 মাস পরে এসে দেখা গেল যে পুকুরের একটাও মাছ নাই। যে দেশের মানুষ গণভবন আর পার্লামেন্ট থেকে লুটতরাজ করতে পারে, সেই দেশের মানুষ মাছ চুরি করতে পারে না। তাইলে এখন চোরের মামলার বিচার পরে হবে, কিন্তু রিসিভারকে কিন্তু কত টাকা ছিল দেখা মাত্র আদালত এখন তার কাছে 1 লাখ টাকা ক্ষতিপূরণ চায়। তোমাকেই তো বিশ্বাস করে, তোমার উপর আস্থা নিয়েই তো তোমাকে রিসিভার নিয়োগ দেবে। তুমি অবহেলা করে নোটিশ না দিয়ে, কাজে এখানে নোটিশ দেওয়াটা কিন্তু তার দায়িত্ব ছিল, নোটিশ দেয় না সে। তো আদালত তখন এই 1 মাসের জন্য বিকল্প আর একজন ব্যক্তিকে দেখাশোনার দায়িত্ব দিত। এই জায়গায় তো রিসিভারের অবহেলা হয়েছে, আর এই অবহেলার কারণেই ক্ষতি হয়েছে। এখন এই ক্ষতির জন্য কিন্তু রিসিভার দায়ী এবং দেওয়াটা তার দায়িত্ব। এই 4টা দায়িত্ব হচ্ছে রিসিভার। শুধু বাদ থাকলো রিসিভার নিয়োগের একটা দরখাস্তটা গ্রুপে পাঠাই দিবনি। দরখাস্তের পয়েন্টগুলো মুখস্থ করবেন, তাহলে রিসিভার চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে যাবে। কালকে সারাদিন পর্যন্ত রিসিভারটা করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।